নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ আলোচনা মিথুন রাশিতে বৃহস্পতির সঞ্চারে মিথুন রাশিতে জন্মগ্রহণ করা জাতক জাতিকাগণ এই বৃহস্পতির গোচরের ফলে কী ফললাভ করতে চলেছেন। মূল একদম বিষয়টি হচ্ছে আলোচনার এইটুকু। এবারে প্রশ্ন হচ্ছে, এই আলোচনাটা জানতে হলে আপনাকে কয়েকটা জিনিস প্রথমে বুঝে নিতে হবে, তবে গিয়ে আলোচনাটা কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিকভাবে। বৃহস্পতি যে মিথুন রাশিতে 14ই মে প্রবেশ করছেন এবং 18ই অক্টোবর পর্যন্ত এই মিথুনে থাকবে, কিন্তু বৃহস্পতি ন্যাচারালি 1 বছর একটি রাশিতে অবস্থান করেন। তো হঠাৎ তিনি মাত্র এই অক্টোবরের 18 পর্যন্ত কেন? একটা প্রশ্ন। না, বৃহস্পতি অতিচারী হচ্ছেন, অর্থাৎ তার গতিটা দ্রুত হয়ে যাচ্ছে। এই দ্রুত হওয়ার ফলে কি ঘটবে না, যে ফলটা 1 বছর সময়কালের মধ্যে তিনি দান করতেন, ঠিক ওই ফলটি তিনি কিন্তু এই 18ই অক্টোবর প্রায় 150 দিন সময়ের মধ্যে তিনি কিন্তু দান করবেন। অর্থাৎ গতি যত দ্রুত হবে ফলদানও তত দ্রুত হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই মিথুন রাশিতে তিনি প্রবেশ করছেন কোন নক্ষত্রে? মৃগশিরা নক্ষত্রে। এটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। মৃগশিরা নক্ষত্রে তিনি কিন্তু থাকছেন 11ই জুন পর্যন্ত, তারপর তিনি আদ্রা নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছেন। অর্থাৎ মিথুন রাশিতে 3খানা নক্ষত্র, মৃগশিরা, আদ্রা এবং পূর্ণবাসু। এই পুনর্বাসু নক্ষত্রটি বৃহস্পতির নিজের নক্ষত্র, আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র, মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মিথুন রাশি যারা জাতক আছেন যে কোনো একটি নক্ষত্রে আপনার জন্ম, আর বৃহস্পতি ক্রমান্বয়ে মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রায় এবং আদ্রা থেকে তিনি আবার পূর্ণবাসুতে প্রবেশ করবেন। তারিখ তো বলে দিলাম, তারিখটা এরকম যে তিনি মৃগশিরা নক্ষত্রে থাকছেন 11ই জুন পর্যন্ত, 11ই জুন থেকে 9ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে, তারপরে এই 11ই আগস্ট থেকে অক্টোবরের 18 পর্যন্ত তিনি পূর্ণবাসু নক্ষত্রে থাকছেন। এই হচ্ছে থাকা, এটাকে মনে রাখতে হবে, দিলে আপনি ফলাফলটা পেয়ে যাবেন। তো এক্ষেত্রে বলে রাখি এক কথায়, বহুদিন পর মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, এই বৃহস্পতির যে সঞ্চার মিথুন রাশিতে না, আপনাদের দুহাত ভরে প্রত্যেকটি নক্ষত্রে জাতক জাতিকাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। যখন আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব বুঝতে পারবেন, তার আগে হয়তো ব্যাপারটা বোঝা যাবে না। এবারে একটু সংক্ষেপে আলোচনা করি। বৃহস্পতি নিজে বসে আছেন তাইলে মিথুনে, তার 3খানা দৃষ্টি, যেটা পূর্ণ দৃষ্টি বলা হচ্ছে। প্রথম দৃষ্টিটি হচ্ছে প্রথম দৃষ্টিটি হচ্ছে পঞ্চম দৃষ্টি, সেটা হচ্ছে তুলা রাশিতে। তার আরেকটা দৃষ্টি হচ্ছে সপ্তমে যে দৃষ্টিটা, সেটা হচ্ছে আপনার ধনু রাশিতে। দুঃখিত, ফোনটা আসছে, বন্ধও করতে পারছি না, কারণ খুব জরুরি একটা ফোন আসার আছে, তবে এগুলো জরুরি নয়। আমি যেটা তাকে একটু টাইম দিয়ে রেখেছি অবশ্য। তাইলে সপ্তমে একটা পূর্ণ দৃষ্টি, সপ্তমটা হচ্ছে ধনুরাশি, বৃহস্পতির আবার নিজের ঘর গেল। তারপর তার একটা নবম দৃষ্টি আছে। নবম দৃষ্টি সেটা কুম্ভ রাশির ঘর, অর্থাৎ তার একটা দৃষ্টি পড়ছে তুলা রাশিতে, একটা পড়ছে ধনু রাশিতে, একটা হচ্ছে কুম্ভ রাশিতে। তাহলে তার বসে থাকা এবং তার এই দৃষ্টি, এর থেকে আপনি কি ভালো কি খারাপ ফল পেতে চলেছেন, এটাই হচ্ছে আলোচনার একদম মূল বিষয়বস্তু। যাই হোক, আলোচনায় ঢুকে যাই। তাইলে মিথুন রাশিতে বৃহস্পতি, এখান থেকে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা আমরা আলোচনা করি। এক কথায় বৃহস্পতির অবস্থান আপনার শরীরকে আরোগ্যের পথে নিয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতি আপনাকে রোগ মুক্ত করার চেষ্টা করবেন,
শরীরকে সাবলীলতা দান করবেন, একটা শরীরের মধ্যে আলাদা গ্ল্যামার কাজ করবে, আর মনও পবিত্র থাকবে, মন খুব ভালো রাখবেন বৃহস্পতি, ভালো কাজে মন আপনার নিয়োজিত হবে, ভালো চিন্তা ভাবনায় মন নিয়োজিত হবে, অর্থাৎ নিজেকে একটা মেলে ধরার একটা পরিবেশ বৃহস্পতি দান করবেন। আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা এমন একটা পর্যায়ে যাবে যে মানুষের কাছে আপনি খুব গ্রহণীয় হয়ে উঠবেন। তাই এটা হচ্ছে অবস্থান ভিত্তিক। তারপর তার দৃষ্টি, পঞ্চম দৃষ্টি তুলা রাশির ওপর, পঞ্চম স্থল, এটা পঞ্চম স্থল, মিথুন রাশি সাপেক্ষে পঞ্চম স্থল, আর পঞ্চমে তার পূর্ণ দৃষ্টিও পড়েছে। তাহলে এই জায়গায় কি ঘটবে না, পঞ্চম থেকে আমরা শিক্ষা, প্রেম, সন্তান, মূল বিষয়গুলো বলছি। শিক্ষা, প্রেম, সন্তান, উচ্চশিক্ষা বলতে উচ্চ শিক্ষা, সাধারণ শিক্ষাটা নয়, মানে আপাতত গ্র্যাজুয়েশনের পর থেকে যে শিক্ষাটা সেটাকে আমরা উচ্চশিক্ষা বলে ধরে নিয়ে আলোচনা করছি। উচ্চ শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অতি অতি শুভ। বৃহস্পতি একটা পূর্ণ দৃষ্টি রেখেছেন। কি কি শুভ না, যারা পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের মনোনিবেশ ঘটবে। হ্যাঁ, একটু দেখবেন রাহুরও পরিবর্তনে কিছু দৃষ্টি আসবে, কিন্তু থাকলেও বৃহস্পতি কিন্তু সেই যে উন্মনা ভাবটাকে অনেকটা কন্ট্রোল করে নেবেন। আপনারা যারা দীর্ঘদিন কোনো সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে, দেখুন একটা উচ্চ ক্ষেত্রে গেলেও তো তার বিভিন্ন ভাগ থাকে, সেই ক্ষেত্রটায় আপনারা কিন্তু আপনার পছন্দসই সাবজেক্টটাও পেয়ে যেতে পারেন। যারা প্রস্তুতি নিচ্ছেন কোনো পরীক্ষা দেওয়ার জন্য, চাকুরির পরীক্ষা দেওয়ার জন্য, কোন বিষয়ের উপর পরীক্ষাটা দেবেন সেটাও একটা আপনারা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। প্লাস যারা পরীক্ষা দিয়েছেন রেজাল্টের প্রত্যাশায় আছেন, তার সাথে অবশ্যই একটা দশমের সংযোগ দরকার। তবু বৃহস্পতি যেহেতু পঞ্চমে পূর্ণ দৃষ্টি রেখেছেন, পড়াশোনা ভালো হলে অবশ্যই একটা রেজাল্টও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা বিদ্যা ভবন অর্থাৎ ইউনিভার্সিটি পাচ্ছিলেন না, চুজ করতে পারছিলেন না কোনটায় পড়বো না, সেক্ষেত্রেও আপনি কিন্তু চুজ করতে পারবেন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যাবতীয় শুভ ফল বৃহস্পতি আপনাকে দান করবেন, গ্রহণ করার দায়িত্বটা আপনার। এবারে হচ্ছে প্রেম। দেখুন প্রেমের ক্ষেত্র বলি, একটা সোনালি সময় আপনার আগত, কারণ শুক্র প্রেমের কারক গ্রহ, অর্থাৎ পঞ্চমের যে অধিপতি, তুলা রাশির অধিপতি শুক্র, তিনি হচ্ছেন একটা প্রেমের কারক গ্রহ, প্রেম বিবাহ এইসবে তিনি করিয়ে থাকেন, এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এই জায়গাটায় পড়েছে। সুতরাং প্রেম যাদের কোনো কারণে ভেঙে গেছিল বা বনিবনা হচ্ছিল না, সেটা আবার পুনরায় এক জায়গায় আসার সম্ভাবনা বেশি। আর যাদের মধ্যে প্রেম আছে তাদের প্রেমটা মধুর থেকে অতি মধুরে চলে যাবে। সুতরাং প্রেম সংক্রান্ত বিষয়টা যথেষ্ট ভালো, নতুন প্রেমও আসতে পারে। এবারে যাই সন্তান। দীর্ঘদিন প্রত্যাশা নিয়ে বসে আছেন, অনেকের সন্তান হচ্ছিল না বা কখন নেব কি নেব না এরকম একটা ভাবনা আপনার মধ্যে চলছিল। এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে উপযোগী। বৃহস্পতির এই যে ট্রানজিট আপনাকে নির্দেশ করছে এই সময়টাই আপনি সন্তান গ্রহণ করুন, সন্তান নেন, তাতে যথেষ্ট আপনি শুভ ফল পাবেন, অর্থাৎ কোনো সমস্যা আপনার মধ্যে থাকবে না। তাইলে প্রেম, শিক্ষা, সন্তান তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনাকে বৃহস্পতি যথেষ্টভাবে ফল দিচ্ছেন। এবারে চলে যাই সপ্তম স্থল। সপ্তম স্থল বলতে ধনুরাশির ঘর, বৃহস্পতির সেটা নিজস্ব ঘরও বটে। এখান থেকে আমরা দাম্পত্য, বিবাহ, ব্যবসা এগুলো আলোচনা করে থাকি। দেখুন বৃহস্পতি নিজস্ব ঘর, পূর্ণ দৃষ্টি, একদম পূর্ণ দৃষ্টিটা রেখেছেন। সুতরাং আপনি যদি ব্যবসায়ী হন, এই সময়টা হচ্ছে সফলতা পাওয়ার সময়। দীর্ঘদিন ব্যবসা করছিলেন, উথাল পাথাল হয়েছিল, কিন্তু এই সময়টা এই বৃহস্পতির যে ট্রানজিট, তার যে সপ্তমে পূর্ণ দৃষ্টি, ব্যবসায় উন্নতি অনিবার্য। তবে হ্যাঁ, অধিক অনিবার্য, অর্থাৎ অধিক আপনি ফললাভ করতে পারবেন, অধিক লাভবান হবেন যদি বৃহস্পতি রিলেটেড ব্যবসা করেন, তাহলে অবশ্যই আপনি সুফল পাবেন
অতিরিক্ত সুফল। অন্যান্য ব্যবসা করতে গেলেও মোটামুটি একটা ভালো ফল কিন্তু পাচ্ছেন, অর্থাৎ ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, দাম্পত্য আপনাদের মধুর থেকে মধুরতম হতে চলেছে। কিছুদিন কিন্তু সমস্যা চলছিল, বৃহস্পতি কিন্তু দ্বাদশে ছিলেন, এবার কিন্তু সেটা নিরসিত হবে। দাম্পত্যে একটা আলাদা মাধুর্যতা আসবে দেখবেন। হ্যাঁ, যাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল যে কোনো কারণে হোক, সেই দূরত্ব ঘুচতে চলেছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, পূর্ণ আশীর্বাদের ফলে। বিবাহ করতে চাইছেন, একদম সময়, উপযোগী সময় বিবাহটা করে নেওয়া উচিত আপনার ক্ষেত্রে। এটা হচ্ছে মোদ্দা কথা। এবারে চলে যাই নবম স্থল। কুম্ভ রাশিতে তার নবম দৃষ্টিও, আর মিথুন রাশির সাপেক্ষে সেটা নবম স্থল হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা ভাগ্য বিচার করি, ভাগ্য বলি, বা একটু ধর্ম বিচার করি, এগুলো করি। দেখুন, বৃহস্পতির মতো গ্রহ আপনার রাশি বা লগ্নে বসে আছে। তিনিও একটু আধ্যাত্মিক প্রকৃতির গ্রহ, শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা, সততা এইসব তার মধ্যে থাকবে। তিনি আবার তার পূর্ণ দৃষ্টিটা রেখেছেন ধর্মস্থলে, অর্থাৎ এই সময়কাল কিন্তু আপনি ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত করবেন। ধর্মীয় কোনো ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন, ধর্মীয় কাজে আপনি একটু দান ধ্যান করতে পারেন বা নিযুক্ত হতে পারেন। ধর্মের প্রতি একটা আসক্তি আসতে পারে। হ্যাঁ, বাড়িতে একটু ঠাকুর আছে, কোনো সময় হয়তো পুজো পাঠ করতেন না, আপনার মনে হবে একটু বসি না ঠাকুরের কাছে, দেবতার কাছে বসি, মনের কথাটা বলি, দীর্ঘদিন যন্ত্রণা পেয়েছি। বা আপনি ভালো ফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে মনে হবে যে এটা তো বৃহস্পতির আশীর্বাদ, সুতরাং আমি একটু যাই দেবতার কাছে বসি, একটু ইষ্টনাম জপ করি, দেখবেন এরকম একটা মনোভাব আপনার মধ্যে চলে আসবে। আর ভাগ্য, ভাগ্য মানে কেবল অর্থ নয়, কিন্তু ভাগ্য বলতে বিবিধ দিক বোঝায়। বৃহস্পতি যেহেতু ভাগ্যস্থলে পূর্ণ দৃষ্টি রেখেছেন, ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে। এবারে প্রশ্ন হচ্ছে, রাহু কিন্তু 18 তারিখ তিনি আবার সেই কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। হ্যাঁ, তিনি তার মতো অবস্থানে ফলদান শুরু করবেন। কিন্তু যেহেতু আজকে বৃহস্পতি নিয়ে আলোচনা, এখানে বলি তিনি যাই যতটা খারাপ ভালো ফলদান করুন না কেন, বৃহস্পতি কিন্তু তার খারাপটাকে প্রশমিত করার একান্তভাবে চেষ্টা করবেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনোভাবে বৃহস্পতির অবস্থান সাধারণ থেকে ভালো হয়, আমি তাইলে কিন্তু বৃহস্পতির এই শুভ ফল প্রাপ্তি অনিবার্য। আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সাধারণ অবস্থায় যদিও বৃহস্পতি থাকেন, তাতেও আপনি এই শুভ ফল পাবেন। আর ভালো থাকলে তো অতি ভালো ফল পেতে চলেছেন। আর যাদের নেহাত খারাপ আছে, হয়তো এতটা ভালো ফল পাবেন না, ভালো পাবেন কিঞ্চিত কম পাবেন। অর্থাৎ যতটা ক্ষতি হওয়ার কথা ততটা হবে না, সেটাকে তিনি স্তব্ধ করে দেবেন, দিয়ে আপনার ক্ষতিটাকে আটকে দিয়ে কিঞ্চিত ভালো ফল অবশ্যই দেবেন। এবারে প্রশ্ন হচ্ছে যে, আমি প্রথমেই বলেছিলাম মিথুন রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির সঞ্চার একটা সুবর্ণময় সময় প্রদান করছে। কেন বলছিলাম? দেখুন, আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা এটার মাধ্যমে প্রবেশ করতে চাইছি। সাধারণত দেখা গেছে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন, তারপর থেকে আদ্রা, তারপর থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছেন। মজার খেলা হচ্ছে, বিভিন্নভাবে আমরা আলোচনায় দেখেছি, কোনো সময় এটা প্রত্যারি, কোনো সময় বিপদ, কোনো সময় কি বলবো, জন্ম সম্পদ বিপদ খেম, এই যে নবতারা চক্র আছে, বধ পর্যন্ত, মিত্র অতিমিত্র, এই জায়গাগুলোকে তিনি অতিক্রম করেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেবলমাত্র একটি নক্ষত্রে জাত জন্ম যারা হয়ে আছেন তাদের বলবো, আমি পরপর বলে যাব, শুনে রাখুন, তাদের কিছুটা সময় খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আদারওয়াইজ বাকি দুটো নক্ষত্রর কোনো খারাপ সময় আসছে না। অর্থাৎ এই বৃহস্পতির অবস্থানের ফলে বৃহস্পতি কোনো প্রকার খারাপ ফল বা অল্প ফল দেবেন না।
একদম দুহাত তুলে দেবেন। যার জন্য বলছিলাম প্রথমে বৃহস্পতি একদম পূর্ণ আশীর্বাদ, দুহাত খুলে আশীর্বাদ করার জন্য মিথুন রাশিতে এসছেন। মিথুন রাশির জাতকগণ বৃহস্পতি থেকে একদম পূর্ণ আশীর্বাদ পাবেন। কেবলমাত্র আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি সাধারণ বা একটু ভালো পর্যায়ে থাকেন, অতিরিক্ত খারাপে থাকলে হয়তো আপনি এতটা শুভফল পাবেন না। এবারে বলিনি যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, অর্থাৎ এই মিথুন রাশিতে 3টে নক্ষত্র মৃগশিরা, আদ্রা, পূর্ণবাসু বলেছি, যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের 11ই জুন পর্যন্ত ভালো। তারপর 11ই জুন থেকে 9ই আগস্ট পর্যন্ত আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চাইছেন, কোনো ব্যবসাপাতি খুলতে চাইছেন, মানে উপার্জন সংক্রান্ত, আয় সংক্রান্ত, সম্পদ সৃষ্টি সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন, সময়টা যথেষ্ট ভালো। তারপর কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন, কারণ বৃহস্পতি প্রথমে জন্মতারা অর্থাৎ জন্ম নক্ষত্র, তারপর সম্পদ, তারপর বিপদে চলে যাচ্ছেন। অর্থাৎ যাবতীয় যে আপনার ঘর করবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, ইনভেস্ট করবেন, যা করবেন আপনি করার চেষ্টা করুন 9ই আগস্টের আগে। তারপর থেকে যে 18ই অক্টোবর পর্যন্ত দাঁড়িয়ে যান, নতুন কিছু করার ক্ষেত্রে ভেবে চিন্তে করুন। আর যদি বুঝতে না পারেন, কারণ শুধু বৃহস্পতি তো হলে হবে না, আরও তো 8খানা গ্রহ আছে, আপনার নিকটের কোনো জ্যোতিষীর কাছে যান, বিষয়টি বুঝে নেন, কী করা উচিত কী করা উচিত নয়, তাতে আপনি বুঝতে পেরে যাবেন। তবে আপাতত স্থূল আলোচনায় আমি বলি 9ই আগস্টের মধ্যে আপনি কাজ গুছিয়ে নেন, না হলে কিন্তু আপনার সমস্যা আছে। তারপরে এবারে মৃগশিরা নক্ষত্র থেকে আবার বৃহস্পতি চলে যাবেন কোথায়? আদ্রা নক্ষত্রে 11ই জুন। আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবেন, আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের কথা বলি। এবার আদ্রা নক্ষত্রে জন্ম যখন, তারা কিন্তু প্রথম পাঠ খুব ভালো পাচ্ছেন, কারণ আদ্রা নক্ষত্র অনুসারে মৃগশিরা নক্ষত্রে যখন বৃহস্পতি প্রবেশ করছেন না, সেটা অতিমিত্র নক্ষত্র হয়ে যাচ্ছে। সেখানে তাইলে অতিমিত্র নক্ষত্রে 11ই জুন পর্যন্ত থাকছেন। তারপর কি হচ্ছে, অতিমিত্র নক্ষত্র থেকে জন্ম নক্ষত্রে প্রবেশ করছেন, সেটাই আগস্টের 9 তারিখ পর্যন্ত। তারপর থেকে সম্পদ নক্ষত্রে প্রবেশ করছেন, অর্থাৎ অতিমিত্র, জন্ম এবং সম্পদ পুরো সময়টাই আপনার ভালো। একদম অতিমিত্র সময়টা তো যথেষ্ট ভালো, মানে প্রথমে 11ই জুন অবধি সময়টা অতি ভালো যাবে। তারপর জন্ম নক্ষত্রে একটা ভালো মন্দ মিশিয়ে যাবে। তারপর যাবেন সম্পদ নক্ষত্রে, যা আপনি ইনভেস্ট, মুক্ত সুখ যা করার এই সময়কালটাই করে নিতে পারেন। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, পুরো বৃহস্পতির এই সঞ্চার কালটা আপনার ক্ষেত্রে একদম শুভ। দুহাত ভরে আপনাকে দিচ্ছেন বৃহস্পতি, গ্রহণ করতে হবে আপনাকে। কি করবেন সেটাও বলে দেব। আর যাদের পুনর্বাসু নক্ষত্রে জন্ম, তাদের বলে রাখি, প্রথমে ভালো যাবে প্রথম অংশটা, তারপরে অতি ভালো যাবে, তারপরেও ভালো যাবে। তাইলে প্রায় দেখা গেল ভালোর গড়টা 11ই জুন পর্যন্ত ভালো, 11ই জুন থেকে 9ই আগস্ট অতি ভালো, তারপরেও ভালো যাচ্ছে। তাহলে সময়কালগুলো বুঝে নিলেন। এবারে আপনার করণীয় কি? আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ থাকলে তো আপনাকে যা বললাম এগুলো সব একদম মাটিতে মারা যাবে। কুণ্ডলিটা একটু বিচার করে নেওয়ার দরকার আছে। কোনো ত্রুটিতে দেখুন, বৃহস্পতির মতো গ্রহ যদি আপনার কুণ্ডলিতে খারাপ থাকে না, অবশ্যই আপনাকে বিচার করানো উচিত, অবশ্যই বিচার করানো উচিত। এবারে বলি, এটা গেল একটা গোচর ভিত্তিক আলোচনা, কিন্তু আপনার জন্মকুণ্ডলী কি বলছে? জন্মকুণ্ডলী কোনো জ্যোতিষকে দিয়ে বিচার করিয়ে নেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার দুখানা নাম্বার দেওয়া আছে, দেখুন। কল নাম্বার হচ্ছে 9609078231, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8972451464। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবারে বৃহস্পতি যাদের খারাপ তাদের একটু বলবো, দেখুন বৃহস্পতি যদি খারাপ আছে, হলুদ বস্ত্র পরার চেষ্টা করুন, হলুদ জামা পরার চেষ্টা করুন, একটু কাঁচা হলুদ প্রত্যহ খাওয়ার চেষ্টা করুন। পারলে কোথাও কাজে বেরোচ্ছেন, শুভ কাজে, একটু হলুদ টিকা মাথায় লাগান, দেখুন না কি উপকার পান না পান। আমার ধারণা বলছে বৃহস্পতিকে যদি সন্তুষ্ট করতে পারেন, আপনার জন্মকুণ্ডলিতে যদি কিঞ্চিত খারাপ থাকেন, দেখুন ঘোর খারাপ থাকলে তো কিছু করার নেই, সেখানে প্রতিকারের ব্যাপার আছে। যদি কিঞ্চিত খারাপ থাকেন, তিনি কিন্তু অনেকটা পাওয়ার পেয়ে যাবেন,
ভালো ফল দেবেন আপনাকে। এবারে আপনাকে কি কি করতে হবে? গুরুজনদের কিন্তু শ্রদ্ধা সম্মান করতে হবে, গুরুজনদের প্রতি ভক্তি বাড়াতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়াতে হবে, ইষ্ট নাম জপ করতে হবে। দেখবেন বৃহস্পতি তাইলে কিন্তু সন্তুষ্ট হবেন, কোনো প্রকার খারাপ ফলদান থেকে তিনি বিরত থাকবেন। আমি সংক্ষেপে আলোচনা করলাম, যাই হোক এটা স্থূল আলোচনা, একদম সূক্ষ্ম আলোচনা করা সম্ভবও নয় এই স্বল্প পরিসরে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।